আমি যদি নিজেকে না আটকাইতে পারতাম, যদি পড়ে যেতাম, হয়তো আজকে আমার মৃত্যু ঘটতো। সে যদি মারা যাইতো এটার দায়ভার কে নিত আর কি। তারা মারাত্মকভাবে আহত, অ্যাসল্টেড এবং তাদেরকে মেরে জানালা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। জি স্যার, আমি এটাই বলতেছি স্যার, যে যেখানেই মিটিং করবো আমার ইনশাআল্লাহ। সিরাজগঞ্জের আশেপাশে ছিল, তখন টিটিরা এসে টিকিট চেক করে। তো আমার কাছে আসে, আমি আমার নিজের টিকিট শু করার পরে তারপরে কিছুক্ষণ পরে পিছন দিকে লক্ষ্য করি যে তারা যারা বিনা টিকিটের যাত্রী তাদের কাছ থেকে টাকা নিচ্ছে। এবং আমি তখন শিওর হওয়ার জন্য, কিসের টাকা নিচ্ছে শিওর হওয়ার জন্য আমি আরেকটু সতর্ক হই, নোটিস করি এবং নোটিস করে দেখি যে তারা যারা বিনা টিকিটের যাত্রী তাদের কাছ থেকে ঘুষ নিচ্ছে এবং তাদেরকে কোনো ধরনের স্লিপ দিচ্ছে না বা টিকিট দিচ্ছে না। তখন ওইটা আমি দেশের একজন সচেতন নাগরিক এবং আইনের স্টুডেন্ট হিসেবে ওই ব্যাপারটা আমাকে পীড়িত করে। তখন ওই জায়গা থেকে আমি যে ভাই যে টিটি ভাই টাকা তুলছে, ঘুষ তুলতেছে, তো ভাইকে আমি জিজ্ঞেস করি, ভাই আপনারা কেন তাদেরকে টিকিট দিচ্ছেন না এবং আপনারা রাষ্ট্রের যেটা রাষ্ট্রের কোষাগারে জমা হওয়ার কথা ছিল যে টাকাগুলো, সেগুলো আপনারা আত্মসাৎ কেন করতেছেন? তারপরে আমার দিকে অনেকটা উনি রাগান্বিত হয়ে জিজ্ঞেস করে, আপনার নিজের টিকিট হয়েছে কি? তখন আমি উত্তর দিলাম, হ্যাঁ আমার নিজের টিকিট হয়েছে। অথচ একটু আগেও উনি আমার টিকিটটা দেখেছে, হ্যাঁ উনি চেক করেছে। তারপর আমি বললাম যে হ্যাঁ আমার নিজের টিকিট হয়েছে। তখন উনি বলতেছে যে আপনার যেহেতু টিকিট হয়েছে আপনি আপনার জায়গায় গিয়ে বসেন। তারপরে এক পর্যায়ে পিছন থেকে, যার সাথে আমি একদম কথাই বলতেছি না, তো উনি আমাকে পিছন থেকে ধাক্কা মারে। আর মাঝখান দিয়ে আমি বলেছি, ভাই আমি তো স্টুডেন্টের সাথে এমন খারাপ ব্যবহার করতে পারেন না। তখন আরও বেশি রাগান্বিত হয়ে পড়ে। আর যে তখনই পিছন থেকে যার সাথে একদম আমি কথাবার্তা বলি না, তখন উনি আমাকে ধাক্কা মারে। আর ধাক্কা মারলে আমি যেহেতু পিছনের দিকের সিটে ছিলাম, তখন জানলার দরজার পাশেই ছিলাম। তো আমাকে ধাক্কা মারলে তো দুই বুগির যে মাঝখানের যে অংশ, ওখানে নিয়ে সামনের যে জন যিনি সরাসরি ঘুষ তুলতেছিলেন আমার চোখের মানে অ্যাপারেন্টলি যেটা আমার চোখে পড়ে। তো উনি আমার গলায় কলারে ধরে এবং আমার ঘাড়ে ধরে আমাকে ওই যে মাঝখানে নিয়ে যায়, দুই বুগির মাঝখানে। তো ওখানে নিয়ে তারপরে দরজা লক করে ফেলে। তখন আমি আতঙ্কিত হয়ে পড়ি। তারপরে এক পর্যায়ে মাঝখান থেকে আমাকে ধাক্কা মারে ইয়ের দিকে, যে মেন যে ফটক, দরজাটা অর্ধেক লাগানো ছিল, অর্ধেক খোলা ছিল। তো আমি কোনো রকম দরজাটাই ধরি এবং নিজেকে ট্রেন থেকে পড়া থেকে প্রতিহত করি। এবং যদি আমি নিজেকে না আটকাইতে পারতাম, যদি পড়ে যেতাম, হয়তো আজকে আমার মৃত্যু ঘটতো। তার জন্য ঘটনা ঘটছে, এই ঘটনাটা হর হামেশাই শত শত শিক্ষার্থীর সাথে হয়ে আসতেছে। আমাদের এই যে ভুক্তভোগী, এটা এই জন্য বলতেছি, ভুক্তভোগীর গায়ে এই টি শার্টটাও পরা ছিল এবং সে দেখাইছেও যে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী, এবং তার অপরাধটা সে প্রোটেস্ট করছে, সে ঘুষ নেওয়া অবস্থায় তাকে দেখছে। মানে সারা দেশের এই রেল খাতে কোটি কোটি টাকা প্রতি বছর মানে ক্ষতিপূরণ বা ভর্তুকি দিতে হয়। সেই জায়গা থেকে উনি সচেতন নাগরিক হিসেবে প্রতিবাদ করছে, তার বিনিময়ে তাকে হত্যা চেষ্টা করা হয়েছে। সেই জায়গা থেকে আমাদের 1 নম্বর দাবি ছিল যে সেই টিটিকে আবার সেফ এক্সিট দেওয়া হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে, তাকে অনতিবিলম্বে সশরীরে উপস্থিত করতে হবে, আমাদের 1 নম্বর দাবি। আমাদের 2 নম্বর দাবি ঘুষ গ্রহণ করছে এবং যে দুর্নীতি করছে সরকারি অফিসে, এটার অভিযোগের তাকে প্রাতিষ্ঠানিকভাবে তাকে অব্যাহতি দিতে হবে। তারপরে ওই 2 নম্বর দাবির ভিতরে আরও একটা, যে সে যেহেতু হত্যা চেষ্টা করছে একজন নাগরিককে এবং বিশিষ্ট নাগরিককে হত্যা চেষ্টা করছে, সেটার অপরাধে রেল কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা করতে হবে। অ্যাটেম্পট টু মার্ডার হোক বা যেটা হোক, তাকে রেল থেকে ফেলে দেওয়ার পর্যন্ত যেই দরজাগুলো আপনি জানেন যে বিশেষ করে লোকাল যেই বগিগুলো থাকে এইগুলোর দরজা খোলা থাকে, বাতাসে হয়, কপাল ভালো যে ওই দরজাটা মানে
লাগানো ছিল আর কি, এই জন্য উনি পড়ে যায় না, চলন্ত ট্রেনে ওনাকে ধাক্কা দেওয়া হয়েছে, পাও কেটে গেছে, এখানে ইয়ে আছে আপনারা দেখতে পাবেন আর কি, এবং এখানে ঘাড়ে দাগ আছে। এবং 3 নাম্বার, শারীরিক এবং মানসিকভাবে তাকে চরম লাঞ্ছনার শিকার হতে হয়েছে, এজন্য তাকে ক্ষতিপূরণ দিতে হবে। তার কিছু জিনিস ভাঙচুর করা হয়েছে, তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে, তাকে পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। 4 নাম্বার, যেটা আমাদের হাজার হাজার শিক্ষার্থীর, হাজার হাজার অ্যালামনাসদের দাবি, অভিভাবকদের দাবি, সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের একটা স্টেশন আছে, এই স্টেশনটা আমরা চালু চাচ্ছি না। আমরা চাচ্ছি এই স্টেশনে আবশ্যিকভাবে যাত্রা বিরতি দিতে হবে। দূরপাল্লার যতগুলো ট্রেন আছে, আমাদের স্টুডেন্টরা 30 টাকার ভাড়া 120 টাকা 150 টাকা দিয়ে আসতে হয় রাতের বেলায়, ছিনতাইয়ের কবলে পড়তে হয়। তো এই 4টা দাবি ইনস্ট্যান্ট দাবি, এগুলা আইন পাস করার দরকার নাই, এগুলার জন্য হাতিঘোড়া লাগবে না, এগুলা তারা বসে সিদ্ধান্ত নিয়ে যত দ্রুত জানাবে। আমরাও চাই না হাজার হাজার মানুষের ভোগান্তি হোক, আমরা তাদের কাছে ক্ষমা চেয়ে আমরা এখান থেকে চলে যাব, কোনো সমস্যা নেই। কিন্তু বারবার প্রতিশ্রুতির আড়ালে এই দাবিগুলা, এই যে 4 নম্বর যে দাবিটা গুরুত্বপূর্ণ দাবি, এইটা নিয়ে কত জায়গায় যে ছুটতে হয়েছে আজকে শিক্ষার্থীরা জানতেছে। ইন্টারিমের সময় রেল উপদেষ্টার কাছে যাওয়া হয়েছে, তৎকালীন মহাব্যবস্থাপকের কাছে যাওয়া হয়েছে, জিএম এর কাছে যাওয়া হয়েছে, ইলেকশনের পরে রেল মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, জিএম এর কাছে যাওয়া হয়েছে, 2টা পাবলিক হিয়ারিংয়ে বারবার বলা হয়েছে যে আমরা কিন্তু রেল চলাচল বন্ধ করে দিব আমাদের যদি এই ফ্যাসিলিটিসটা দেওয়া না হয়। আমরা অন্যায্য কিছু চাচ্ছি না, যেটা ন্যায্য এটা দিতে আপনাদের সমস্যা কোথায়? দিব করে আজকে 2টা বছর চলে গেছে। তো এগুলা খুব সিম্পল ব্যাপার, এগুলো যদি তারা দিতে পারে তাহলে আমরা এই জায়গাগুলো আমরা ছেড়ে দিব। আমরা জানি প্রত্যেকটা ট্রেনে সেন্সিটিভ যাত্রী আছে, এই রুট দিয়ে 27টা ট্রেন যাবে, আমরা এগুলো নিয়ে জেনে বুঝে আমরা এখানে আজকে বসতে বাধ্য হয়েছি। সে যদি মারা যাইতো এটার দায়ভার কে নিত আর কি? তো এটা এমন তো কোনো কথা না যে একটা লোক চলন্ত ট্রেনে অপরাধ করলো, সে ওই ট্রেনের কর্তৃপক্ষের একটা পার্ট, সে একটা অংশ, সে ট্রেনে অপরাধ করে একটা স্টপেজে নেমে যাচ্ছে, তারা ধরে আনতে পারতেছে না। এই ভূগোল আমাদের বুঝাইলো আর আমরা বুঝে গেলাম। এত গাদামার্কা স্টুডেন্ট তো আমরা রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হই নাই আর কি। আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি পরিস্থিতি খুব স্বাভাবিক অবশ্যই নয়, পরিস্থিতি আরও মানে ঘোলাটে হয়ে যাচ্ছে, যে শব্দটা আমি ব্যবহার করতে চাচ্ছিলাম না তারপরেও চলে আসছে। কারণ যে শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবির ব্যাপারে আসলে কোনো অগ্রগতি, আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমরা সত্যিকার অর্থে যে সমস্ত ট্রেন আটকে আছে তাদেরকে একটা নির্বিঘ্নে দিক দিয়ে চলাচলের ব্যবস্থা করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা নিজেরা খুব অস্বস্তি বোধ করছি। কারণ ট্রেনের মধ্যে সাধারণ লোকজন তো আছে, অসুস্থ লোকজন আছে, অনেকের সকালবেলায় গিয়ে ট্রেন ধরে তার পরবর্তী নেক্সট আর একটা প্ল্যান আছে। তো এইগুলো নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। সেই জায়গা থেকেই আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমাদের শিক্ষার্থীদের বোঝানো যে ওদের যে দাবি, সমস্ত দাবি নিয়েই আমরা কথা বলবো, ওদের প্রত্যেকটা দাবি নিয়ে একটা একটা করেই কথা হবে। সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি ওদেরকে নিয়ে। এখন দাবির জায়গা নিয়ে একটু কন্ট্রাডিক্ট হচ্ছে, ওরা বলছে যারা মেরেছে তাদেরকে এখানে নিয়ে আসতে হবে। তো আমাদের প্রশ্নটা হচ্ছে যে এখানে না হোক, অন্তত যদি রেলের স্টেশনে হোক, সেখানেও না হোক, থার্ড কোনো জায়গাতে যদি কোথাও গিয়ে আলোচনা করতে পারি তাহলে এর একটা সমাধান হওয়া দরকার। আমার শিক্ষার্থীদেরকে মেরেছে, আপনি বিবেচনা করেন যে আমার শিক্ষার্থীদেরকে মেরেছে, তারা মারাত্মকভাবে আহত, অ্যাসল্টেড, এবং তাদেরকে মেরে জানালা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই জায়গা থেকে তো আমিও বলতে পারি না যে শিক্ষার্থীরা চট করে একটা জিনিস সমাধান করে ফেলা। সেই জায়গায় আমার মনে হয় যে একটু সময় লাগছে। এই জন্য আমরা দুঃখিত যাত্রীদের কাছে, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি যে তাদের কষ্ট হচ্ছে। এটা মেনেই আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি সমাধান করার। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যেন সাধারণ যাত্রীরা যে হয়রানির মুখে পড়ে গেছে, আসলে তাদের তো কোনো দোষ নাই। তাদেরকে আমরা রিকোয়েস্ট করলাম যে অন্তত এখানে ট্রেনে অনেক পেশেন্ট আছে, আন্তর্জাতিক বিমানের যাত্রীরা আছে, তাদের কথা বিবেচনা করে একটু যেন ছেড়ে দেয় এরকম। তো তাদের ঠিক আছে, আমি এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে, রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। আমরা রেলওয়ে কর্তৃপক্ষ যোগাযোগ করেছে 8:30 9টার দিকে প্রথম ফোনটা পাই আমি। তারপর থেকেই আমি তাদের সঙ্গে যোগাযোগে আছি যে তাদের যে অভিযুক্ত আছে তাকে দ্রুত হাজির করা, আইনের আওতায় আনা, এবং ছাত্রের যে ক্ষতি হয়েছে সেই দিকগুলো দেখা, বিবেচনা করা, এইটা সমাধানের জন্য দ্রুত বলেছি তাদেরকে আমরা।